অনেক স্টেশনেরই তো নাম শুনেছেন, কিন্তু আজকে আমরা নিয়ে এলাম আপনাদের জন্য গল্প স্টেশন। এখানে পাবেন ভিন্ন স্বাদের গল্প। তাই ঝটপট শুনতে আমাদের এই গল্প স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো শুরু হচ্ছে আজকের গল্প, মাঝরাতের গাড়ি। হ্যাঁ অমিত, বল, ফোন করেছিলি? হ্যাঁ রে, শোন না, আসছে 20 তারিখে আমার মেয়ে রুমার অন্নপ্রাশন। বেশি লোককে তো বলতে পারবো না, অবস্থা তো জানিসই ভাই। শুধু কাছের লোকগুলোকে ডাকছি। তুই অফিসটা ছুটি করে এসে যাস ভাই, একদিনের জন্য। আচ্ছা দেখছি রে, বুঝেছি তো পলিসির সব কাজ। যখন ইচ্ছে ছুটি নেওয়াটা ঠিক সম্ভব হয় না। আগে অফিসে একবার জানাতে হবে, তারপরেই। ও সব কিছুই শুনছি না, তোকে আসতে বলেছি, এসে যাবি। আচ্ছা আচ্ছা, তা তুই এখন পলাশপুরেই তো? হ্যাঁ রে। বেশ বেশ, আমি এসে যাবো। হ্যাঁ, পলাশপুর স্টেশনে নেমে যে কোনো গাড়িকে বলবি রায়পাড়া যাওয়ার কথা, ও পৌঁছে দেবে। আর এখানে এসে আমাকে একবার ফোন করবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। বেশ, তবে এখন রাখছি রে, আরও কিছু লোককে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ শোন, আসতে যদি রাত হয় তাহলে আমাকে স্টেশনেই ফোন করে নিবি, আমি এসে যাব। আর হ্যাঁ, কোনো গরুর গাড়ি দেখলে সেটাতে আর নিজের নাম বলবি, বুঝলি? আমি রাখছি রে, পরে কথা হবে। অমিতের কথাগুলো শেষের দিকে কেটে কেটে যাওয়ার কারণে সেগুলো স্পষ্ট করে শুনতে পেল না বিজয়। আর অপরদিকে অমিতের ব্যস্ততা দেখে সেগুলো আর পাল্টে জিজ্ঞেস না করে হ্যাঁ হুঁ করে ফোন রেখে দিল সে। পরে সময় করে অফিসে কথা বলে কটা দিনের ছুটি নিয়ে বেরিয়ে গেল সে নেমন্তন্ন রক্ষা করতে। রাতে ট্রেনটা যখন পলাশপুরের স্টেশনে এসে থামল, তখন এই গ্রামগঞ্জের এলাকায় রাত অনেক গভীর। তার উপরে পৌষের মাঝের সময়। শুধু স্টেশন চত্বর কেন, সম্পূর্ণ গ্রামটাই যেন স্তব্ধ এবং নিঝুম হয়ে আছে। ট্রেনটা স্টেশনে আসতেই ট্রেনের ইঞ্জিনের মধ্যে থেকে বেরোতে থাকা গরম ধোঁয়া কিছুটা হলেও ভরে ফেলল স্টেশন চত্বর। ট্রেন থামার কিছুটা পরেই একজোড়া পা, কালো জুতো পায়ে, হাতে একটা বাক্স নিয়ে সেই ধোঁয়া চিরে এসে দাঁড়ালো স্টেশনের প্ল্যাটফর্মের উপরে। আর তারপরেই ট্রেনটা নিজের হুইসেল বাজিয়ে ছুট দিল নিজের গন্তব্যের দিকে। শীতের রাতে সম্পূর্ণ স্টেশন ঘিরে রেখেছে সাদা কুয়াশার একটা পাতলা চাদর। স্টেশন চত্বরটাকে কোনো মতে আলোকিত করে চলেছে আকাশের বুকে লেগে থাকা এক ফালি চাঁদ আর প্ল্যাটফর্মের কাঠের পিলারগুলোর সাথে ঝুলতে থাকা গুটি কয়েক হ্যারিকেন। প্ল্যাটফর্মটার এক কোণায় ঝুলছে একটা বড় সাদা ঘড়ি, যেটাকে হ্যারিকেনের মৃদু হলুদ আলোয় দেখলে সম্পূর্ণটা বোঝা না গেলেও সময়ের একটা অনুমান করা যায় সহজেই। ট্রেনের ইঞ্জিনের ধোঁয়ার চাদর প্ল্যাটফর্মের বুক থেকে আস্তে আস্তে সরে যেতেই কুয়াশার মাঝে ট্রেন থেকে নেমে আসা বিজয়ের মুখ এতক্ষণে কিছুটা স্পষ্ট হলো। তার গায়ের রং খুব একটা ফর্সা না হলেও খুব চাপাও নয়। মাথার চুলগুলো ছোট ছোট করে কাটা, চোখের সামনে রিমলেস চশমা, আর দুই ঠোঁটের মাঝে একটা জ্বলন্ত সিগারেট। হাতের বাক্সটা ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে ডান হাতের দুই আঙুল দিয়ে মুখে সিগারেটটা ধরে একটা লম্বা টান দিয়ে সেটাকে প্ল্যাটফর্মের মাটিতে ফেলে পায়ের তলে বেশ কিছুটা ভালো করে পিষে দিয়ে মুখ দিয়ে একরাশ ধোঁয়া বার করতে করতে সে একবার নিজের মাথা ঘুরিয়ে তাকালো
প্ল্যাটফর্মের কোণায় ঝুলতে থাকা সাদা রঙের ঘড়িটার দিকে, যেটির কাঁটা ঘুরে চলেছে এক নাগাড়ে। ঘড়িটার দিকে তাকিয়ে নিজের ঠোঁট দুটো আলতো নাড়িয়ে খুব অস্ফুট শব্দে কিছু বলে উঠল সে। বাবা, 11:45 বেজে গেছে। নিজেকে নিজেই কথাটা বলে নিয়ে সে নিজের মাথাটা কিছুটা এদিক ওদিক করে কিছু একটা দেখার চেষ্টা করল, আর তারপর বলে উঠল, ও ওই তো ওইদিকে। কথাটা বলে বিজয় নিজের বাক্সটা সাথে করে এগিয়ে গেল সেই দিকে। ও এসে থামল একটা ঘরের সামনে। ঘরের দরজাটা আলতো করে লাগানো। দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে জ্বলতে থাকা হারিকেনের হলুদ আলোর একটা রেখা দেখা যাচ্ছে সহজেই, যেটা থেকে থেকে দুলে চলেছে আপনা হতেই। দরজার ওপরে সাদা রং দিয়ে লেখা হয়েছে নীলমণি দে। বিজয় দরজার দিকে হাত বাড়িয়ে এক দুবার টোকা দিতেই ঘরের ভিতর থেকে ভেসে এলো একটা ঘুম জড়ানো কণ্ঠস্বর। কে? ভেতরে আসুন, খোলা আছে। কথাটা শুনতেই সে নিজের এক হাতের আলতো চাপে ভিতরের দিকে ঠেলে খুলে দিল দরজাটা। হ্যারিকেনের আলোয় পুরো ঘর হলুদ বর্ণে রেঙে গেছে। ঘরের ভিতরে থাকা একটি চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছেন একজন বেশ নাদুস নদুস চেহারার ব্যক্তি, যার দুই চোখ আধ বোজা, নাকের নিচে পুরো গোঁফ, গালে খোঁচা খোঁচা দাড়ি। তার দুই পা উঠে এসেছে টেবিলের উপরে। বিজয় ভিতরে যেতেই চেয়ারের উপর বসে থাকা অর্ধজাগরিত লোকটি, অর্থাৎ স্টেশন মাস্টার, নিজের দুই চোখ খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে আপাত মস্তক দেখে নিয়ে চোখ বুজে আবারও বলে উঠল, নাম কি? কোথায় যাবেন? এখানে কি মনে করে এসছে? শুরুতেই যে এতগুলো কথার সম্মুখীন তাকে হতে হবে সেটা বিজয় কোনোভাবেই ধারণা করেনি। কাজেই প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও নিজের বুদ্ধিকে স্থির রেখে বলে উঠল, আমি বিজয়, আসলে টিকিটটা দেখাতে এসেছি। বাহ, তা নতুন নাকি এই তল্লাটে? হ্যাঁ মানে না, তবে ওই অনেক দিন পরে ফিরলাম আর কি। বেশ বেশ, তা যাওয়া হবে কোথায়? রায়পাড়া। রায়পাড়া? তা কেউ নিতে আসেনি? এখানে কিন্তু এত রাত্রে কোনো গাড়ি ঘোড়া পাবেন না। যা তাহলে। আচ্ছা, রাতটা কি স্টেশনে কাটানোর কোনো ব্যবস্থা হবে? হুম, না হে মশাই, সম্ভব নয়। তবে অন্য কি উপায় করা যায় বলুন তো? না, আপনার বরাদ্দে হারাধনের গাড়ি আছে। আর যদি আমার কথা শোনেন তবে চরণবাবুর ট্যাক্সিকেই ভরসা করুন। কি বুঝলেন? হারাধনের গাড়িতে ভুলেও বসতে যাবেন না, বুঝলেন? বিজয় বুঝল স্টেশন মাস্টারের সাথে কথা বলে তেমন সুবিধে হবে না, আর এই রাতে স্টেশনে বসে থেকে ঠান্ডা সহ্য করার থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাওয়াই ভালো। অগত্যা নিজের বাক্স তুলে টিকিটটা স্টেশন মাস্টারের টেবিলে রেখে তার কোনো কথার অপেক্ষা না করেই নিজের বাক্স নিয়ে বেরিয়ে গেল সে। স্টেশনের বাইরে হ্যারিকেনের আলোর অভাবে অন্ধকারটা স্টেশনের তুলনায় একটু বেশি। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে সব দিকে ঠিকই, কিন্তু সেটা এতটাই ক্ষীণ যে সেটা হওয়া বা না হওয়া দুটোই সমান। নিজের বাক্সটা সাথে করে স্টেশনের বাইরে আসতেই সে নিজের গায়ে থাকা খাকি রঙের শালটা আরও কিছুটা ভালো করে জড়িয়ে নিল, আর তারপরেই নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বার করে এনে সেটাকে নিজের দুই ঠোঁটের মাঝে রেখে তাতে ফস শব্দে একটা দেশলাইয়ের কাঠি ঠোকে আগুন লাগিয়ে ধোঁয়ায় ভরে তুলল নিজের চারপাশটা। জ্বলন্ত সিগারেটে নিজের প্রথম টানের পরে চারপাশটা চোখ বুলিয়ে কিছু যেন দেখার চেষ্টা করল কিছুক্ষণ। তারপর হঠাৎ তার চোখ গিয়ে আটকে গেল স্টেশনের থেকে কিছুটা দূরত্বে থাকা
একটা ঝুড়ি নেমে আসা বড় বট গাছের তলায়। তার মনে পড়ল সেবারে ফোনে অমিত তাকে গরুর গাড়ি নিয়ে কিছু যেন একটা বলেছিল, কিন্তু আওয়াজ কেটে যাওয়ার কারণে সে সেটা শুনতে পায়নি ভালো করে। চোখটা সেদিকে যেতেই নিজের মুখ থেকে অনর্গল একরাশ ধোঁয়া বের করে সে এগিয়ে গেল সেই দিকে। একটা ছাউনি দেওয়া গরুর গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। গাড়ির সাথে বাঁধা দুটি গরু এমন স্থিরভাবে দাঁড়িয়ে আছে যেন সে দুটি কোনো পাথরের তৈরি। তাদের পিছনের দিকেই আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে একজন ব্যক্তি। সম্ভবত ইনি এই গাড়ির গাড়োয়ান। গাড়ির ছাউনির মুখের কাছে জ্বলতে থাকা একটা ছোট্ট হ্যারিকেন লোকটির পিঠ ও ছাউনির ভিতরে কিছুটা অংশ আলোকিত করে তুলেছে নিজের আলোর ছটায়। লোকটি গাড়োয়ানের কাছে যেতেই গাড়োয়ান লোকটি একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে বলে উঠল, আসেন বাবু, আসেন, হয়ে যাবেন বাবু। কিছুটা হকচকিয়ে গেল বিজয় প্রথমে। লোকটা কি করে জানলো যে সে এসেছে? আপনাদের এখানে কি সবাই এমন আজব? না মানে না দেখিয়ে কি করে বুঝে গেলেন? মানে আসলে বাবু রেতের নিঃসতি পায়ের শব্দ শুনে কোনো অসুবিধা হয় না গো। আর তার উপর চাঁদের আলোয় আপনার ছায়াটাও আমি আগেই দেখি। ও তাই বলো। কথাটা বলতে বলতে বিজয়ের নজর গেল মাটির উপর পড়তে থাকা তার ক্ষীণ ছায়াটার প্রতি। তারপরে সে সেটির থেকে নজর সরিয়ে এনে লোকটির চাদর ঢাকা অন্ধকার মুখের দিকে তাকিয়ে বলল, তা রায়পাড়া যাবে তো নাকি? হ্যাঁ, তো যাবো বই কি। আসেন বাবু, আসেন, উঠে বসেন, আসেন আসেন। কথাটা শুনতেই বিজয় গাড়ির পিছনের দিকে এগিয়ে গিয়ে নিজের বাক্সটা গাড়িতে তুলে দিল। আর তারপরে পিছনের ছাউনিতে উঠে পড়ল নিজেও। বিজয় গাড়িতে উঠে যেতেই গাড়ির গাড়োয়ান হাঁক পেরে নিজের হাতে থাকা সরু কঞ্চি দিয়ে মৃদু প্রহার করল গরু দুটিকে। আর তার সাথেই যেন ওই পাথরের মতো দাঁড়িয়ে থাকা গরু দুটো আবার নিজেদের প্রাণ ফিরে পেয়ে চলতে শুরু করলো মৃদু গতিতে। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যেতে একসময় বিজয় বলে উঠল, কতক্ষণ লাগবে পৌঁছতে? বেশি সময় লাগবে না গো, এই ঘন্টা খানেক আর কি। বাবা, এতটা? তা লাগবারই কথা। রাতের আধারে গ্রামগঞ্জের রাস্তার খানাখন্দ দেখাও যে মুশকিল। তুমি ধীরে ধীরেই চালাও, কেমন? না বাবু, আমার গাড়ির গরু দুটোই রাতের আঁধারে দিনের তুলনায় বেশি ভালো করে দেখতে পায়। মানে? ও ও কিছু না বাবু, ও কিছু না। আপনি আরাম করে বসেন, হ্যাঁ বসেন বসেন। তোমার নামটাই তো জানা হলো না। হে, আগে বাবু আমি হারাধন। আপনার নামটা কি বাবু? ও তুমিই তবে হারাধন। আমি বিজয়। আপনাকে আমার ব্যাপারে ওই স্টেশন মাস্টার বলেছে বুঝি? হ্যাঁ, আমাকে তো তিনি বললেন যে জানি জানি বাবু, জানি। উনি সবাইকে এইটাই বলেন যে যেন আমার গাড়িতে না ওঠে কেউ। ঠিক, কিন্তু কেন বলো তো? আগে বাবু আসলে একবার ওনার সাথে আমার গাড়ি ভাড়া নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। এই আর কি, মানে আজব লোক তো উনি। অবশ্য ওনার ব্যবহারে আমার সেটাই মনে হয়েছে। যাই হোক, আমি একটু চোখ বুঝি, বুঝলে? পাড়া আসার আগে আমাকে ডেকে দিও, কেমন? জি আগে বাবু, কোনো চিন্তা নেই। কথাটা বিজয়কে বলে গাড়ির গাড়োয়ান চুপ করে গেল। গাড়ির দুলকি চালে এবং নিজের গায়ের উপরে থাকা শালের হালকা উষ্ণতায় কখন যে তার দুই চোখ বুজে এলো আপনা থেকেই সেটা খেয়ালও ছিল না বিজয়ের। রাতে যখন তার দুই চোখ খুলল, রাত তখন যেন আরো গভীর।
গাড়ির ছাউনির ভিতরে থাকা হ্যারিকেনের মৃদু আলোটা, যেটা তার ঘুমের আগে অবধি জ্বলছিল, সেটা নিভে গেছে প্রায় অনেকক্ষণ আগেই। চাঁদের আলোর কিছুটা এসে পড়েছে ছাউনির মাঝে, আর তার সাথেই এসে পড়েছে গাছপালার কিছু ছায়া। নিজের ঘুমের ঘোরটা কিছুটা কাটতেই নিজের চোখ রগড়িয়ে বিজয় বলে উঠল, কত দূর এলাম হে হারাধন, কত দূর এলাম আর কতটা? কোনো আওয়াজ এলো না তার কানে। কিছুক্ষণ অপেক্ষা করে প্রশ্নটা আবার করল বিজয়। কি হে হারাধন, কত দূর? এবারও কোনো উত্তর পেল না সে গাড়ির গাড়োয়ানের দিক থেকে। উত্তর আসছে না দেখে নিজের জায়গায় উঠে বসল বিজয়। গাড়ি চলেছে নিজের দুলকি চালে। গাড়োয়ান হারাধন এখনো নিজের জায়গায় বসে আছে চুপ করে, যেন তার কানে কারোর কোনো আওয়াজ যাচ্ছে না কিছুতেই। বিজয় নিজের একটা হাত তুলে গাড়োয়ানকে ডাকার ভঙ্গিমায় রেখে দিল তার কাঁধে, আর তারপরে আবারও বলে উঠল একই কথা। কথার কোনো উত্তর সে এবারও পেল না, কিন্তু এবার যেন বিজয়ের পিছন দিক থেকে একটা হাত এসে চেপে ধরল তার কাঁধ, ঠিক যেমন তার হাত চেপে ধরেছে গাড়োয়ানের কাঁধ। তবে এই হাতের স্পর্শ খুব ঠান্ডা, যেন কেউ তার অজান্তে তার পিছন থেকে কিছুটা বরফ রেখে দিয়েছে তার কাঁধের উপরে। হারাধনের দিক থেকে মন সরিয়ে নিজের হাতটা নামিয়ে দিল বিজয় তার কাঁধের উপর থেকে, কিন্তু বিজয়ের কাঁধের উপরে যে হাতটা চেপে বসেছিল সেটা যেন আরো চেপে বসে চলেছে তার কাঁধে। ধীরে ধীরে নিজের মাথাটা ঘুরিয়ে নিল বিজয় নিজের কাঁধের দিকে, ঠিক যেখানে হাতটা চেপে বসেছে। মাথা ঘুরিয়ে তার চোখ কাঁধের উপর পড়তেই চাঁদের ক্ষীণ আলোয় তার নজরে এলো একটা পচা গলা হাতের থাবা, যেটা থেকে চুইয়ে পড়া লাল কালচে রক্তের ধারা গড়িয়ে এসে ভিজিয়ে তুলেছে তার শালের কাঁধের দিকের ওইটুকু অংশকে। হাতের চামড়াটা যেন কেউ খুঁটে খুঁটে খেয়েছে, যার ফলে জায়গায় জায়গায় ক্ষত, আর সেখানের মাংস ও হাড় কিছু কিছু হয়ে উঠেছে দৃশ্যমান। মাঝ পৌষের প্রবল শীত ও তাকে ছুঁয়ে যাওয়া ঠান্ডা হাওয়ার মাঝেও এক সরু শীতল ঘামের রেখা সহসা নেমে গেল বিজয়ের ঘাড় থেকে নিচের দিকে, আর তার সাথেই বিন্দু বিন্দু ঘামের বলি রেখা ফুটে উঠল তার সুদীর্ঘ কপালের উপরে। গলাটা যেন ধরে এলো তার বুক থেকে বেরিয়ে আসতে যাওয়া একদলা নিঃশ্বাস যেন আটকে রয়ে গেল তার গলাতেই, আর তার সাথে সাথে তার গলাটা সেধিয়ে যেতে লাগলো তার শরীরের আরো গভীরে। নিজেকে সামলানোর অজানা এক চেষ্টা করে একটা শুকনো ঢোক গিলে ভয়ার্ত চোখে নিজের মাথাটা আরো কিছুটা পিছনের দিকে ঘুরিয়ে দিল বিজয়। নিমেষের ব্যবধানে যেন সমস্তটা পাল্টে গেল দেখতে দেখতে। কোথাও কেউ নেই তার পিছনে পড়ে আছে খালি হালকা রূপালী আলোয় ঢেকে যাওয়া রাস্তার প্রান্তর, আর তার দুই ধারে থাকা গাছপালা ও বনের ছায়া। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এতক্ষণ যেটা দেখছিল সেটা তার মনের ভুল মাত্র। নিজের মনকেই সান্ত্বনা দিয়ে আবার নিজের মাথাটা সে ঘুরিয়ে দিল সামনে হারাধনের দিকে। নিজের মাথাটা সামনের দিকে ঘোরাতেই এবার তার মুখের ঠিক সামনে প্রায় ইঞ্চি খানেক দূরত্বে ভেসে উঠল এক ভীষণ বিভৎস মুখমণ্ডল, যার অর্ধেক মুখমণ্ডল ঝলসে গেছে কোনো আগুনের দাপটে। মাথার একটা দিক সম্পূর্ণভাবে থেঁতলে গেছে কোনো ভারী কিছুর চাপে, যার ফলে সেই দিক থেকে মাথার ঘিলুর কিছুটা বেরিয়ে এসেছে রক্তের সাথে মিশে বাইরের দিকে। নাকের জায়গায় রয়েছে কেবল দুটো বিভৎস কালো গর্ত। চোখের কোটরের কালো অন্ধকার থেকে বেরিয়ে আসছে রক্তের ধারা।
এবং তার সাথেই কিলবিল করতে থাকা পোকামাকড়ের দল। গলার কাছ থেকে শিরা ও ধমনীগুলো যেন জ্বলে যাওয়া চামড়া ও মাংসের মাঝ থেকে তপ তপ করে কেঁপে চলেছে অনবরত। আর সেখান থেকে বেরিয়ে আসা রক্ত ও পুজ মিশ্রিত একটা স্রাব অনবরত টপিয়ে টপিয়ে পড়ে চলেছে নিচের দিকে। লোকটির একটা হাত উঠে এলো বিজয়ের গলা লক্ষ্য করে, আর তার পচা গলা হাতের পাঞ্জাটা, যেটা থেকে সাদা হাড় দেখা যাচ্ছে, নিমেষে এসে চেপে বসলো বিজয়ের গলার উপরে। আর সেটা প্রবল থেকে প্রবলভাবে চেপে বসতে লাগলো বিজয়ের গলায়। দম বন্ধ হয়ে এলো বিজয়ের। দেখতে দেখতে যেন সারা গরুর গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আর সেটির সাথে থাকা গরু দুটো যেন দৌড়তে শুরু করলো প্রবল বেগে। একটা চিৎকারের সাথে ঘুমটা ভেঙে গেল বিজয়ের। হাঁপাতে হাঁপাতে সে উঠে বসল গাড়ির ছাউনির পাটাতনের উপরে। মাঝ পৌষের এই প্রবল শীতের মাঝেও চাঁদের ক্ষীণ আলোয় তার কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো স্পষ্ট হয়ে আছে। নিজের এক হাত করে গায়ে জড়িয়ে থাকা শালের একটা কোণা তুলে কপালের কাছে এনে ঘামের রেখাগুলো মুছল বিজয়। আর তারপরেই তার কানে ভেসে এলো গারোয়ানের সেই ফ্যাঁস ফ্যাঁসে খনা গলা। কি হয়েছে বাবু, স্বপ্ন দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এই রাস্তায় রাত বেরোতে এমন হয়। লোকে শুধু স্বপ্ন কেন, এখন কত কিছু দেখে। না মানে তেমন কিছু না, তবে শুনেছি লোকেরা কয় যে এখানে তারা চলে যাওয়া কাউকে দেখে মাঝে মাঝে। তবে তবে এও শুনেছি যে যদি কেউ ভয় পায় তাকে আরো বেশি চেপে ধরে। আমি অবশ্যই সেসব আজ অব্দি দেখিনি। কথাটা বলতে বলতে গারোয়ান গাড়িটা থামিয়ে দিল আচমকা একটা মাঠের পাশে। গাড়িটা যেখানে দাঁড়িয়েছে তার কাছেই একটা বড় পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে নিজের ঝলসে যাওয়া বুকটাকে চিতিয়ে, যেটা দেখলেই সহজেই বোঝা যায় যে কোনো এক কালে প্রবল বজ্রাঘাতের কবলে পড়ে প্রাণে বেঁচে গেলেও এখন বয়সের ভারে নুবছ হয়ে গেছে সে। এইদিকে বিজয় লক্ষ্য করল আকাশে থাকা চাঁদটা কিছুটা মেঘের আড়ালে চলে গেছে আপনা থেকেই, যেন সে বালকের ন্যায় লুকোচুরি খেলার সিদ্ধান্ত নিয়েছে। চারপাশে ছোট ছোট ঝোপঝাড়, যেগুলো থেকে থেকে নড়ে উঠছে নিজের স্থানে। বটগাছের কোটর থেকে ধেয়ে আসছে একটা পেঁচার ডাক, যেন সেটা অনবরত সাবধান বার্তা পাঠানোর চেষ্টা করে চলেছে বিজয়ের দিকে। গাড়িটা থামতেই যেন ধুধু প্রান্তর থেকে একরাশ দমকা বাতাস এসে নিজের কবলে ঘিরে নিল বিজয়কে, আর তার চোয়ালটা আপনা থেকেই কেঁপে উঠল ঠক ঠক করে। গাড়ির গারোয়ান নিজের মুখ পিছনের দিকে না করেই নিজের হাতটা ঘুরিয়ে তার হাতে থাকা সরু পাতলা কঞ্চিটা রেখে দিতে দিতে বলল, আপনি বসেন বাবু, আমি আইতেছি। আপনি বসেন। কোথায় চললে হে? আর কতটা পথ বাকি? লোকটি কোনো জবাব দিল না তাকে। জবাবের পরিবর্তে খালি নিজের শালের মাঝ থেকে নিজের হাতের ছোট আঙুলটা বের করে দেখিয়ে নেমে গেল গাড়ি থেকে নিচে। বিজয় এতক্ষণে নিজের পকেট থেকে ফোনটা বের করে তাতে সময় দেখল 1:25 বাজে। কিন্তু এতটা যে সময় লাগবে অমিত তো তাকে সেটা বলেনি। কিছু না বুঝতে পেরে নিজের ডায়াল লিস্ট খুলে অমিতকে ফোনটা করল বিজয়। 3-4টে রিং যেতেই ফোনের ওই পাশ থেকে
একটা কাটা কাটা ফ্যাঁস ফ্যাঁসে খনা আওয়াজ ভেসে এলো বিজয়ের কানে। আছে তোমার, আজ তোমার আর যাওয়া হবে না। এই রাতটাই তোমার শেষ রাত। হ্যালো হ্যালো অমিত, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো অমিত, কি বলছিস? আরে হ্যালো হ্যালো, তোর আওয়াজ ঠিক করে আসছে না। হ্যালো। কথা হতে হতেই ফোনটা কেটে গেল বিজয়ের। ফোনটা আবারও হাতে নিয়ে বিজয় ফোন করলো। ঠিক The number you are trying to call is currently not reachable. Please try again later. কিন্তু এবারে বারবার ফোনটা নট রিচেবল বলে কেটে গেল। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। গারোয়ান এখনো ফিরে আসেনি গাড়িতে। বিজয় নিজের ফোনের একটা বোতাম টিপে সময় দেখে বুঝল 1:45 বাজে। গারোয়ানকে সে গাড়ি থেকে নেমে বাঁ দিকে যেতে দেখেছিল, তাই সে নিজেও গাড়ি থেকে নেমে নিজের মাথাটা কিছুটা এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিল যদি সে গারোয়ানকে দেখতে পায়। কিন্তু কোথাও কাউকে না দেখে নিজে এবার হাঁটা শুরু করলো সেই দিকে যেদিকে গারোয়ানকে সে যেতে দেখেছে। চারিদিক কুয়াশার চাদরে ঢাকা, ঝিঁঝির আওয়াজ এসে চলেছে অনবরত। মাঝে মাঝে ঝোপঝাড়ের মাঝে একটা কি দুটো ইঁদুর বা ছুঁচো দৌড়ে যাচ্ছে এদিক ওদিক। বিজয় ঠিক কতটা হেঁটেছে খেয়াল নেই। ফোনের মৃদু আলোয় সমস্তটা পরিষ্কার দেখাও যাচ্ছে না। কিছুটা ভিতরের দিকে যেতেই বিজয় ডাক দিল, হারাধন। উফ, কোথায় যে গেল এই মাঝ রাতে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে? হারাধন। কথাগুলো নিজের মুখেই বিড়বিড় করে বলে চলেছিল সে। এমন সময় তার পা গিয়ে ঠেকল একটা প্যাচ প্যাচে কিছুর ওপরে, যার ফলে সামনের দিকে প্রায় হুমড়ি খেয়ে মাটির উপরে পড়ে গেল বিজয়। একটা বিশ্রী দুর্গন্ধে ঢেকে গেছে চারপাশটা, ঠিক যেন কোনো জন্তু মরে পচে গেছে সেখানে। নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে নিজেকে কিছুটা হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে ফোনের আলোটা ফেলল সেই দিকে। সে ঠিক কিসের সাথে হোঁচট খেয়েছে সেটা দেখার তাগিদে তার হাতে থাকা ফোনের আলোটা আর তার চোখ একসাথে গিয়ে ঠেকল সেই দিকে। আর সঙ্গে সঙ্গে একটা শীতল হাওয়ার দাপট এসে শিহরণ খেলিয়ে গেল তার সমগ্র শরীরে। বিজয়ের ঠিক সামনে মাটির উপরে লুটিয়ে পড়ে আছে তার স্বপ্নে দেখা সেই মূর্তি, যার মাথা অর্ধেক থেতলে গেছে কোনো ভারী কিছুর চাপে। সারা মুখ তার ঝলসানো, অজস্র পোকামাকড়ের দল বেরিয়ে এসেছে তার গলে পচে যাওয়া দেহ থেকে, আর কিলবিল করে খেয়ে চলেছে তার শরীরটা। তার অন্ধকার দুই অক্ষিকোটর যেন তারই দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। বিজয়ের স্থির দুই চোখ যেন দেখতে দেখতে আরো বড় হতে শুরু করলো। যখন সে বুঝল তার সামনে পড়ে থাকা ব্যক্তিটির মুখে আগনা থেকেই খেলে চলেছে এক কুটিলে হাসি, বিজয় নিজের কাঁপা কাঁপা পায়ে ছুটতে শুরু করলো সেখান থেকে বাইরের দিকে। চাঁদের আলো মাখানো আলো আঁধারি পথ বেয়ে পাতার মর্মর শব্দ সাথে করে দৌড়তে দৌড়তে বেশ কয়েকবার হোঁচট খেল সে। তবে নিজের টাল সামলে নিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো সেই গরুর গাড়ির দিকে। সেখান থেকে বেরিয়ে আসতেই তার নজরে এলো তাদের গরুর গাড়িটা। সেটার উপরে এখন একজন বসে আছে শাল মুড়ি দিয়ে। বিজয় বুঝল যে সেটা হারাধন। সে ফিরে এসে গাড়ির ছাউনির মাঝে হ্যারিকেনটা জ্বালিয়ে দিয়েছে। বিজয় হাঁপাতে হাঁপাতে এসে থামল গাড়ির কাছে, আর হারাধনের পায়ের দাবনার উপর নিজের হাতটা অজান্তে রেখে প্রাণপণে শ্বাস নিতে থাকলো এক অজানা স্বস্তির, যেন সে আজ মরতে মরতে বেঁচেছে। মুড়ি দেওয়া শালের মাঝ থেকে এখনো হারাধনের মুখ দেখা যাচ্ছে না। হারাধন নিজের শান্ত ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, কি হয়েছে বাবু, আপনি ঠিক আছেন তো? দেখে কি ভয় পেয়েছে।
আছেন আপনি? না না, আমি ঠিক আছি। তুমি তুমি কোথায় ছিলে? আমি তো এখানেই আপনার জন্য অপেক্ষা করছিলাম বাবু। আপনি ভুলে গেলেন? আপনি আমাকে ভুলে গেলেন যে আপনি ফিরছেন? উফ, কি সব যাতা বলছো! তুমি নিজেই তো গেলে, আর তারপরে আমি তোমাকে দেখতে গাড়ি থেকে নামলাম। কথাটা বলতে গিয়ে বিজয়ের চোখ গিয়ে আটকে গেল তাদের গাড়ির কাছে থাকা বট গাছের একটা মোটা ডালের উপরে, যেখানে তাকিয়ে বিজয়ের দুই চোখ আরো ভয়াতুর হয়ে পড়ল অনায়াসে। গাছের ডালটার থেকে নিচের দিকে নেমে এসেছে দুটো দড়ি, যে দুটোর সাথে ঝুলে আছে দুটি মৃতদেহ, একটা মহিলার এবং অপরটি একটা বাচ্চা ছেলের। তাদের তীক্ষ্ণ ও করুণ দুই চোখ দেখে চলেছে বিজয়ের দিকে অপলক দৃষ্টে। বিজয় নিজের শালটা ফেলে এসেছে অনেক আগেই, তবুও এই শীতের মাঝে তার সমগ্র শরীর ঘামে ভিজে উঠেছে। বিজয়ের কাঁপা কাঁপা হাতটা হারাধনের দাবনা থেকে উঠে এসে তার আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলো সেই দিকে। হারাধন আবারও শান্ত স্বরে জবাব দিল, কি হয়েছে বাবু? কি বলবেন? ওই 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 দিকে দেখো, ওই দিকে দেখো। কোন দিকে বাবু? বট গাছের সাথে ঝুলে থাকা ওই দুজনের দিকে বুঝি? এইবার হারাধনের গলার স্বরটা শান্ত হলেও কেমন যেন অনেকটা কঠিন ছিল। হারাধন নিজের শালের ভিতর থেকে হাতটা বের করে তার দাবনার উপরে থাকা বিজয়ের হাতটা চেপে ধরল এবারে। হারাধনের হাতের স্পর্শে যেন বিজয়ের সারা শরীর হিমে পরিণত হয়ে গেল অনায়াসে। হারাধনের হাতটা অনেকটা ঠান্ডা, ঠিক যেন এক টুকরো বরফ। বিজয় বটগাছের দিক থেকে চোখ সরিয়ে এনে তার হাতের উপরে থাকা হারাধনের হাতে নজর দিতে ছাউনির মাঝে জ্বলতে থাকা ওই ক্ষীণ আলোয় দেখতে পেল হারাধনের হাতটা স্বাভাবিক নয়। সেটার চামড়া গলে পচে উঠে গেছে অনেক আগেই। শিরায় শিরায় কিলবিল করে বেড়াচ্ছে অজস্র পোকার দল। হাতটি থেকে মাংস গলে রক্ত পুঁজের সাথে মিশে টুপিয়ে পড়ছে বিজয়ের হাতের উপর। একটা দমকা শীতল বাতাস এসে হারাধনের মুখের উপরে থাকা শালের ঢাকাটা উড়িয়ে ফেলল, আর তার সাথেই বিজয়ের সামনে আবারও ফুটে উঠল সেই বীভৎস মুখটা। হারাধন বলে উঠল, মনে পড়ে বাবু আমাকে? বিজয়ের ভয়ার্থ দুই চোখ যেন চেনার চেষ্টা করেও পারছে না। বেশ কিছুক্ষণ ধরে তাকে অবলোকন করার পরে বিজয়ের চোখের সামনে ভেসে ওঠে 2-1 বছর আগেকার এক ঘটনা। বিজয় তখন পলিসির ইন্ডাস্ট্রিতে নতুন। নিজেকে চটজলদি ওপরের পোস্টে নিয়ে যাবার আর অগাধ টাকার লোভ তার প্রবল। এমন একদিন একটা ফাইল তার কাছে আসে। ফাইলটা একটা গ্রামের লোকের, নাম হারাধন দে। মৃত্যু ঘটেছে বাজ পড়ে, তাই তার স্ত্রী ক্লেম করেছে পলিসিটা। গ্রামের লোক, তার উপর পেটে তেমন বিদ্যে নেই। ওই দিন বিজয়ের সততা যেন জলাঞ্জলি চলে গিয়েছিল অনায়াসে। বিজয় বুঝতে পেরেছিল যে কোনো এজেন্ট তাকে বুঝিয়ে বাঝিয়ে এই পলিসিটা করেছিল, নয়তো গ্রামের লোক তার উপর অশিক্ষিত, এত কি বুঝবে? বিজয় শুরুর কিছু দিন তার স্ত্রীকে বুঝিয়ে পাঠিয়ে দেয় তার বাড়ি, আর তারপরে তার ফাইলে ফল্ট দেখিয়ে তার সম্পূর্ণ টাকাটা আত্মসাৎ করে। নিজের স্বামীর মৃত্যুর পরে
তার একমাত্র ভরসা ছিল এই টাকাটুকু, আর এখন সেটাও নেই দেখে খুব ভেঙে পড়েন তিনি। আর সেই শোকে নিজের ছোট ছেলেটাকে নিয়ে আত্মহত্যা করেন ওই বট গাছেই। বিজয় শুনেছিল সম্পূর্ণ কথাটা, তবে সে কোনো তোয়াজ করেনি। দেখতে দেখতে হারাধনের কালো অন্ধকার কোটরে যেন কেউ মশালের আগুন জ্বালিয়ে দিয়ে গেল। তার দুই চোখ রাগে কান্নায় ভরে দেখতে লাগলো বিজয়ের দিকে। তারপর হারাধন বলে উঠল, সেদিন সন্ধ্যায় আমার ছেলেটার খুব জ্বর। আমি কাজ থেকে বাড়ি ফিরে দেখি ছেলে আমার বিছানা ছেড়ে উঠতে পারে না। বাইরে চলছে তখন প্রবল বৃষ্টি আর ঝড়। এও যে যাবে আমার সাথে বা আমাকে আর আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে, সেটাও আর সম্ভব হলো না। আজই সেদিন ডাক্তারকে ডাকতে আমি নিজেই বেরিয়ে পড়েছিলাম। আমার প্রতিবেশীর এই গরুর গাড়িটা করে আমার এইখানেই বাজ পড়ে চলছে যাই আমি। তোর জন্য আমি মরেও শান্তি পাইনি। তোর জন্য আমার বউ ছেলেটা অকালে মরেছে। ওকে আমি ছাড়ব না। দেখতে দেখতে তার হাত এসে চেপে ধরল বিজয়ের গলা, আর আস্তে আস্তে তার শ্বাসরোধ হয়ে এলো শরীরের মধ্যেই। আর নিজের শেষ মুহূর্তে তার কানে ভেসে এলো হারাধনের আর তার বউ বাচ্চার করুণ হাসি। যাতে খুশি কতটা ছিল জানি না, তবে কান্না ছিল অনেকটা। আমাদের আজকের গল্প লেখিকা অনন্যা পালের কলমে লেখা কালান্তক। গল্প শুরুর আগে শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি যে গুচ্ছকালী বা আকালী হলেন হিন্দু দেবী কালীর একটি বিশেষ রূপ। ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি। কোনো কোনো সাধক এই রূপে কালীর আরাধনা করে থাকেন, তবে গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য। গুহ্যকালী দ্বিভুজা, সর্পভূষিতা এবং খড়গহস্তা। তাঁকে সূর্যকালী নামেও অভিহিত করা হয়। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত আকালীপুর গ্রামে দেবী আকালীর একটি বিখ্যাত মন্দির আজও বিদ্যমান। এই মন্দিরটি নির্মাণ করেন মহারাজা নন্দকুমার। অমাবস্যার রাতের নিচিত্র আধারের মধ্যে দিয়েই ছুটে চলেছে বিশ্বম্ভর ও সামন্তক। পিছনে শোনা যাচ্ছে ভারী বুটের ধ্বনি ও মুহুর্মুহু গুলিবর্ষণের শব্দ। গভীর রাতের মণিকান্তপুর হয়ে উঠেছে পুলিশ ও বাইক দলের চিৎকারে মুখরিত। সাপের মতো আঁকাবাঁকা পথ অনুসরণ করে ক্রমশ ছুটে চলেছে বিশ্বম্ভর ও সামন্তক। গভীর রাতের অন্ধকার, সাথে গুলিবর্ষণের শব্দ এবং বন্য শিয়ালের কর্কশ ডাক পরিবেশকে যেন ভয়াবহ করে তুলেছে। কিন্তু কোনো কিছুতেই কোনো রকম বেকার নেই এই দুই যুবকের তাড়া, ছুটে চলেছে বিদ্যুতের গতির ন্যায়। তখন সমগ্র বাংলা জুড়ে চলছেই ইংরেজদের রাজত্ব। ইংরেজদের পদসেবা করা কিছু বেনিয়া জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রাম্য জীবন। অত্যাচার অপমানের জর্জরিত দেশবাসীরা তখন ইংরেজদের এই যে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার জন্য উঠে পড়ে লেগেছে। ভিন্ন ভিন্ন স্থানে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। ঘরে ঘরে জেগে উঠেছে বঙ্গ সন্তানেরা। তেমনই দুই বঙ্গ সন্তান হচ্ছে বিশ্বম্ভর ও সামন্তক। সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে বাংলার গ্রামগুলিতে শুরু হয়েছে কৃষক বিদ্রোহ। এই সময়কালে বিভিন্ন গ্রামের চাষিরা জমিদারদের ওপর বিক্ষোভ জানাচ্ছে।
জমিদারদের গোলা লুট করা, চাষের জমিতে আগুন লাগিয়ে দেওয়া, কিংবা তাদের সমস্ত প্রকার ধনসম্পত্তি লুট করা, জমিদারদের হত্যা করা, নির্দিষ্ট সময়ে ইংরেজ সরকারকে কর প্রদান না করা, এই সব কিছুই হয়ে উঠেছে স্বাভাবিক বিষয়। এই তো কয়েকদিন আগের ঘটনা। একদল কৃষক এই বেনিয়া জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল বলে বড় বটতলার মাঠে 5 জন কৃষককে নৃশংসভাবে গলায় ফাঁস লাগিয়ে গাছের ডাল থেকে ঝুলিয়ে হত্যা করা হলো গ্রামের সকল মানুষের সামনে। কিন্তু এত কিছুর মধ্যেও প্রতিবাদ প্রতিরোধের আওয়াজকে দমিয়ে রাখতে পারেনি, মেরে ফেলতে পারেনি ওই অত্যাচারী জমিদার ও তার দলবল। মণিকান্তপুরের মাটিতে জেগে উঠেছে ডাকাত সর্দার সামন্তক ভট্টাচার্য। ডাকাত হলেও সামন্ত কোনোদিনই কোনো সাধারণ দরিদ্র প্রজাদের ওপর কোনোরূপ অত্যাচার সে চালায়নি। সে কেবলই অত্যাচারী বেনিয়া জমিদারদের কাছ থেকে সমস্ত প্রকার ধনসম্পত্তি লুট করে বিলিয়ে দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। লুট করেছে ইংরেজ শাসকদের দেওয়া ধনসম্পত্তি কর। ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও সে এই পথ কেবলমাত্র বেছে নিয়েছে দেশবাসীকে সুরক্ষিত করার জন্য, আর ইংরেজদের ভারতবর্ষের মাটি থেকে চিরতরে বিতাড়িত করার উদ্দেশ্যে। এইবার জমিদার রুদ্রনারায়ণ দেব ইংরেজ পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছিল প্রায় 1000 স্বর্ণ মুদ্রা ইংরেজ সরকারকে প্রেরণ করা কর। কিন্তু সামন্তক জমিদারের এই উদ্দেশ্যকে সফল হতে দেননি। রাতের আধারে তার দলবল নিয়ে জমিদারের সব সম্পত্তি লুট করে নেয় ও। এই ঘটনা জানাজানি হওয়ার পর সারা গ্রাম জুড়েই হইচই পড়ে যায়। ইংরেজ সরকার পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে, যে করেই হোক এই সামন্তকে গ্রেপ্তার তাদের করতেই হবে। আর এই দায়িত্ব অর্পণ করা হয় ইংরেজ অফিসার রবার্ট ব্রুকের হাতে। এই মণিকান্তপুর ছিল একদিন ধনসম্পত্তি সুখ স্বাচ্ছন্দ্যে ভরা পরিপূর্ণ একটি গ্রাম। তৎকালীন সময়ে কমপক্ষে 500 থেকে 600 ঘর বসতি তো ছিল এই গ্রামে। চাষিদের গোলা ভরা ধান চাষের জমিতে সোনালি ধান, গম, জলাশয়গুলিতে মাছের বড় বড় ভেরি, সবকিছু মিলিয়ে সুখ ও স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছিল গ্রামবাসীদের জীবন। কিন্তু যবে থেকে এই গ্রামে আগমন ঘটল ইংরেজ সরকারের, ধীরে ধীরে শ্মশানে পরিণত হতে থাকে এই গ্রাম। বন্যা, খরা, মহামারী কোনো কিছুতেই করমুকুব করা হতো না গ্রামবাসীদের। মারাত্মক শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো জমিদারের লেঠেল, পাইক, বড় কন্দাসদের দল। এই অত্যাচার সহ্য করতে না পেরে ধীরে ধীরে এই গ্রামের গ্রামবাসীরা অন্যত্র চলে যেতে থাকে। আস্তে আস্তে গ্রাম শূন্য হয়ে যেতে শুরু করে। এখন এই গ্রামে খুব বেশি হলে 100 থেকে 200 ঘর মানুষ আছে। বাদবাকি সকলে অন্যত্র নিজের বসতি স্থাপন করেছে। এই গ্রামের দক্ষিণ সীমান্তে অবস্থিত একটি বিশাল জঙ্গলের নাম কালন্তিকা। দিনের বেলাতেও সেই জঙ্গলে প্রবেশের সাহস করে না গ্রামের কেউ। জঙ্গলের আশেপাশে দিয়ে গেলেও যেন কেমন একটা গা ছমছমে শিরশির অনুভূতি শরীর মনকে আচ্ছন্ন করে তোলে। গ্রামের বৃদ্ধ বলে যে ওই জঙ্গলে নাকি কোনো এক অপদেবীর বাস, আর সেই জন্যই ওই জঙ্গলের মধ্যে যে একবার প্রবেশ করে সে আর জীবনে কোনো দিনই ওই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে পারে না। লোকমুখে প্রচারিত এই লোককথা ক্রমে সকল গ্রামবাসীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাই ওই কালন্তিকা জঙ্গলের ধারের কাছে থেকেও কোনো মানুষ চায় না। যাই হোক, ফিরে আসা যাক গল্পে। জমিদার বাড়ির বৈঠকখানায় বসে রয়েছে রবার্ট ব্রুক, তার সহকারী রতনলাল এবং জমিদার রুদ্রনারায়ণ দেব। সকলে মিলেই পরিকল্পনা করছে কিভাবে সামন্তক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা যায়। ওপর মহল থেকে ক্রমশই চাপ আসছে রবার্টের ওপর। যে কোনো মূল্যেই হোক, জীবিত কিংবা মৃত অবস্থায় সামন্তকে তুলে দিতে হবে ইংরেজ সরকারের হাতে। তুমি কি বলিতে চাইতেছ? রতনলাল সামন্তকে আমি ছাড়িয়া দেব? আরে না সাহেব, না, আমি একবারও আপনাকে সেই কথা বলছি না, কিন্তু কিছুদিন সময় নেই। ও এখন কোন স্থানে রয়েছে তা আমরা কেউই জানি না। গ্রামবাসীরা কেউই ওর খবর আমাদেরকে বলবে না, কারণ গ্রামবাসী সকলের কাছেই সামন্ত ওদের দেবতা। ওরা মারা যাবে, কিন্তু কোনোভাবেই সামন্তকের কোনো খবর আমাদের দেবে না। হোয়াট আর ইউ সেইং? কাওয়ার্ডের মতো আমি কি হাত পা গোটাইয়া বসে থাকব? কবে কে আসিয়া এই সামন্তকের হদিস দেবে
তারপর আমি ওকে গ্রেপ্তার করিতে বেরোবো। অফিস ম্যাকডোনাল্ড আমার ওপর কি প্রেশার ক্রিয়েট করছে তা কি তুমি জানো? মাথা ঠান্ডা করুন সাহেব, ওই সামন্ত দলবলকে ধরার জন্যে আমাদেরকে মাথা ঠান্ডা করে এগোতে হবে, নচেত ঠিক আগের বারের মতোই ওরা এবারও আমাদের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমার এক গুপ্তচর আছে সাহেব, তাকে কিছু অর্থ দিলে সে কাজ নিঃসন্দেহে করে দেবে, কিন্তু তার জন্য দরকার কিছু মাত্র সময়ের। as soon as possible আপনি যা করার করুন জমিদার বাবু। এই সামন্তক ও ওর দলকে ধরে উপযুক্ত শাস্তি না দিলে আমার শান্তি নেই। এই ঘটনার 2 সপ্তাহের মধ্যেই খবর পাওয়া যায় যে সামন্তক ও তার দলবল সকলেই আজ রাতে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ওদের ডেরায় আকস্মিক হানা দেয় ইংরেজ পুলিশের দল। বহু কষ্টের সামন্তক এবং ওর একনিষ্ঠ সঙ্গী বিশ্বম্ভর পুলিশের চোখকে ফাঁক দিয়ে কোনো রকমে পালিয়ে যায়। এই মুহূর্তেই ইংরেজ পুলিশ ও জমিদারদের পাইকের দল সকলে মিলে ধাওয়া করেছে সামন্তক ও বিশ্বম্ভরকে। ঘোর অমানিসা যেন ঘনিয়ে এসেছে সামন্তকের জীবনেও। দৌড়তে দৌড়তে একসময় ওরা এসে পৌঁছায় কালান্তিকা জঙ্গলের সামনে। এই পুলিশ বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার এখন একমাত্র উপায় হচ্ছে এই জঙ্গলে আশ্রয় গ্রহণ করা। পিছনের সাক্ষাৎ মৃত্যু, আর এগোলে কালান্তিকার করার গ্রাস। এক মুহূর্তের জন্য থেমে যায় সামন্তক। গ্রামের সকলে এই জঙ্গলের ইতিহাস সঠিকভাবে না জানলেও সামন্তক খুব ভালোভাবে জানে। এই জঙ্গলের ইতিহাস জ্ঞানের ভাণ্ডার সে নিজেই। নানান পুস্তক পুস্তিকা ঘেঁটে অগাধ জ্ঞান অর্জন করেছে, সেজন্যই সে জানে যে এই জঙ্গলে প্রবেশ করার অর্থ হচ্ছে প্রাচীন অভিশাপকে পুনরায় জাগিয়ে তোলা। সেই শক্তি যদি একবার জেগে ওঠে তাহলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে পর মুহূর্তেই। তবে একথাও সত্যি যে এই জঙ্গলের অধিষ্ঠাত্রী এক ভয়ানক দেবী কেবলমাত্র দোষীদেরকেই শাস্তি দেন, সংহার করেন পাপীদের। কোনো নিরপরাধ মানুষকে সে কোনোভাবেই শাস্তি প্রদান করেন না। সমস্ত অন্যায় শেষ করে পাপীর রক্তে স্নান করেন দেবী। সর্বনাশ নেমে আসে দোষীদের জীবনে। আরো জোরে দৌড়াও বিশ্বম্ভর, আরো জোরে। আমাদের ওই জঙ্গলে প্রবেশ করতে হবে। তুমি কি প্রস্তুত? কিন্তু গুরুদেব, এই জঙ্গলে প্রবেশ করা কি আমাদের জন্য সমুচিত হবে? ভয় করছে? আপনি থাকতে কিসের ভয়? আপনার জন্য আমি আমার প্রাণও বিসর্জন করে দিতে পারি। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে প্রবেশ করে জঙ্গলের মধ্যে। পিছনে তখনও ধাওয়া করে চলেছে রবার্ট ব্রুক ও তার সঙ্গীরা। ইংরেজ সৈন্যদল অবশেষে এসে পৌঁছায় সেই জঙ্গলের সামনে, কিন্তু ইংরেজদের সিপাহীরা কোনোভাবেই এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে চায় না। কারণ তারা সকলেই জানে কোনো এক বিশেষ কারণে এই জঙ্গল অভিশপ্ত। এই জঙ্গলের মধ্যে যে একবার প্রবেশ করেছে সে আর জীবিত বাইরে বেরিয়ে আসতে পারেনি। তাই সিপাহীরা কোনোভাবেই ওই জঙ্গলে প্রবেশ করতে চাইছে না। কিন্তু এদিকে রবার্ট সাহেব অধৈর্য হয়ে উঠেছে। হাতের এত কাছে ডাকাত সামন্তকে ধরার সুযোগ পেয়েও কোনোভাবেই এই সুযোগকে হাতছাড়া করতে দিতে চান না তিনি। ক্ষিপ্ত রবার্ট সাহেব সিপাহীদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললেন, ও ড্যাম ইট ইউ ফুলস, এই বিহেভিয়ার টলারেট করতে পারছি না। তোমরা এই মুহূর্তে আমার সাথে সকলে মিলে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করবে আর আমাকে সাহায্য করবে ওই 2 শয়তানকে ধরতে। রতনলাল অন্য সময় সাহেবদের তোষামত খাটলেও এই বিষয়ের ক্ষেত্রে সেও খানিকটা পিছিয়ে এসেছে। আমতা আমতা করে সে বলে, এই জঙ্গল আর 5টা জঙ্গলের মতো নয় সাহেব। এই জঙ্গলের মধ্যে এক ভয়ঙ্কর অপদেবতার বাস। সে যদি একবার জেগে ওঠে তাহলে আর কারো রক্ষে থাকবে না। আমি তোমাদের এই বোকা বোকা এক্সকিউজ শুনতে একেবারে ইন্টারেস্টেড নই। আমি যা বলছি তাই তোমাদেরকে করতে হবে। এই মুহূর্তে তোমরা আমার সাথে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করবে। সিপাহী দলকে বহু ধমক দেওয়ার পরেও, রক্তচক্ষু দেখানোর পরেও সাহেবের কথায় অনেক সিপাহী রাজি হয় না। অবশেষে হাতে গোনা 4-5 জনকে নিয়ে আর রতনলালকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন রবার্ট সাহেব। জঙ্গলের মধ্যে প্রবেশ করতে প্রত্যেকের একটা শিরশিরে অনুভূতি জাগরিত হয়ে ওঠে।
অমাবস্যার ঘন নিবিড় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যেন এই জঙ্গলকে আরো করাল ভয়ানক করে তুলেছে। কালান্তিকা জঙ্গল যেন সত্যি কালান্তকেই রূপান্তরিত হয়েছে। বিশাল বিশাল বট অসত্য গাছগুলি পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কেন দীর্ঘ প্রাচীরের কাজ করে চলেছে। দিনের বেলাতেও এই বনের মধ্যে সূর্যের আলো ঢোকে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিস্তর। দিনের আলোতে যে অঞ্চলের ধারের কাছ দিয়েও মানুষ যাওয়ার সাহস করে না, সেই জঙ্গলেই ভরা অমাবস্যার অমনিশাতে প্রবেশ করেছে এই ইংরেজ সাহেব ও তার সাঙ্গপাঙ্গরা। তন্ন তন্ন করে খুঁজে চলেছে তার সামন্তক ও বিশ্বম্ভরকে। গভীর রাতে এই কালান্তিকা জঙ্গলের মধ্যে অনবরত ঝিঝির ডাক আর শিয়ালের হুঙ্কার ছাড়া আর কোনো কিছুরই শব্দ শোনা যাচ্ছে না। মাঝে মধ্যে কিছু বন্য কুকুরের হাড় হিম করে তোলা ক্রন্দন সারা পরিবেশকে যেন আরো বেশি করে ভয়ানক করে তুলেছে। সাহেবের শাসানির ভয়ে যে সকল সিপাহীরা ওনার সাথে এসেছিল তারা প্রায় প্রত্যেকে গা ঘেঁষাঘেঁষি করে পথ চলতে শুরু করেছে। তারা জানে সাহেবের কথা না শুনলে তাদের শিয়রে সমন শুধু যে তাদেরকেই সাহেব শেষ করবে তা নয়, তাদের পরিবারকে শেষ করতেও এ সাহেব দুবার ভাববে না। কারণ এই ইংরেজরা কোনোদিনই নিজের টুকু ছাড়া আর কিছুই বোঝে না, তাই তাদের সাথে মুখ লাগানো বৃথা। এদিকে সামন্তক ও বিশ্বম্ভর আশ্রয় নিয়েছে এক পোড়ো মন্দিরে। এই মন্দির দেবী আকালীর। দেবী আকালী হচ্ছেন মা মহাকালীরই অপরাধ আদ্যাশক্তি। সাধারণ তন্ত্রমতে এই দেবীর পূজা অর্চনা হয়ে থাকে। কোনো সাধারণ মানুষ এই দেবীর পূজা করেন না। শোনা যায় যে গুহকালী বা আকালী হিন্দু দেবী কালীর একটি বিশেষ রূপ। দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি। কোনো কোনো সাধক এই রূপে কালীর আরাধনা করে থাকেন, তবে গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য। গুহকালী কালীর এক অতি ভয়ঙ্করী রূপ। এই রূপ কালীর প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক। গুহকালী দ্বিবুঝা, সর্পভূষিতা ও খড়গহস্তা। তাকে সূর্যকালী বা আকালী নামেও অভিহিত করা হয়। জঙ্গলের মধ্যে অবস্থিত দেবীর মন্দিরের আশ্রয় গ্রহণ করে সামন্তক। সহস্র বছর এই প্রাচীন এই মন্দির অবহেলার জন্য জীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। মন্দিরের চাতালে বসে রয়েছে সামন্তক। পথশ্রমে ক্লান্ত পরিশ্রান্ত শরীরটিতে যেন উঠে দাঁড়ানোর শক্তি আর অবশিষ্ট নেই। একটু জল পেলে বড় ভালো হতো, কিন্তু এমন গহীন বনের মধ্যে জলই বা কোথায় পাওয়া যাবে? তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। গুরুদেব, আপনার তৃষ্ণা পেয়েছে? আমি এক্ষুনি আপনার জন্য জলের বন্দোবস্ত করে আনছি। এই মুহূর্তে এই মন্দির চত্বর ছেড়ে বেরোনো মোটেই নিরাপদ নয়। বাইরে হয়তো এতক্ষণে ইংরেজি সিপাহীর দল এসে হাজির হয়েছে। না না গুরুদেব, ওই ইংরেজ সিপাহীদের এত সাহস নেই যে ওরাই কালান্তিকা জঙ্গলের ভেতর প্রবেশ করবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। এই বলে বিশ্বম্ভর বেরিয়ে যায় আকালী মন্দিরের চত্বর থেকে। এদিকে রবার্ট সাহেব ও তার সহকারীরা তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে বিশ্বম্ভর ও সামন্তকে। গভীর রাতের অন্ধকারের মধ্যে জঙ্গলের ধ্বংসলীলা চালাতে উদ্যত হয়েছে এই সাহেবের দল। সাহেবের সাথে থাকা সেনারা অনুভব করছে যেন এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সহস্র চোখ যেন তাদের দেখে চলেছে, পিছু করে চলেছে তাদের। সহস্র আত্মাদের ডেরায় এসে উপস্থিত হয়েছে ওনারা। এই এত শত বছরে এ বিজন অরণ্যে পা পড়েনি কোনো মানুষের, তাই এখানে থাকা অশরীরী দল কোনোভাবেই মেনে নিতে পারছে না এদের উপস্থিতি। মহেরুহের এর পাশ থেকে যেন কত শত শত চোখ প্রত্যক্ষ করে চলেছে রবার্ট সাহেব ও তার দলবলকে। সুযোগ পেলে তারা ঝাঁপিয়ে পড়বে আর ছিন্ন ভিন্ন করে দেবে এই মানুষদের দলকে। অবশেষে রবার্ট ব্রুক ও তার সঙ্গীরা একটি ফাঁকা স্থানে এসে উপস্থিত হয়। রতনলাল বলে, সাহেব, এতক্ষণ ধরে তো ওই শয়তান দুটোকে খোঁজা হলো, কিন্তু এ তো কোথাও কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। এই জঙ্গলে থাকলে ওরা এমনিতেই মরবে। তার থেকে ভালো আমরা এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাই। বাতাসের গতিতে আমার ঠিক সুবিধে লাগছে না সাহেব। মনে হচ্ছে
কোনো এক অশনি সংকেত বহন করে আনছে এই বাতাস। সেই প্রাচীন অভিশাপের কবলে আমাদেরকেও পড়তে হবে সাহেব। তার সে ভালো এই বেলায় আমরা বেরিয়ে পড়ি। ও প্লিজ রতনলাল, বোকা বোকা কথা বলো না। অভিশাপ মাই ফুট, যত সব সুপারস্টিশন। এইসব কথা বলার মাঝেই হঠাৎ দূরের ঝোপঝাড়ের কাছ থেকে একটি আওয়াজ শুনতে পায় সাহেব। সকলে চমকে সেদিকে তাকায়। রবার্ট সাহেব বলেন, কে কে ঝোপের পেছনে এই মুহূর্তে বেরিয়ে এসো, নচেত আমি ফায়ার করতে বাধ্য হব। কিন্তু কোনো উত্তর আসে না। রতনলাল বলে, সাহেব এ হয়তো কোনো বন্য জন্তু জানোয়ার হবে। সাহেব মাথা নেড়ে আবারও পথ চলতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে ঝোপের পাশ দিয়ে বিদ্যুৎ গতিতে কাউকে ছুটে যেতে দেখেন উনি। টর্চের আলোয় কোনো কিছু দেখতে না পেয়ে শুধু শব্দকে উদ্দেশ্য করে মারাত্মক কাজ করে বসেন রবার্ট ক্রুক। পরপর দুটো ফায়ারের শব্দে সারা জঙ্গল কেঁপে ওঠে। তার সঙ্গে সঙ্গেই এক মনুষ্য কণ্ঠে কাতর আর্তনাদ শুনতে পেলেন রবার্ট। সেই শব্দ শুনে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে সেদিকে ছুট দিলেন সাহেব। উৎফুল্লতা এবং মুখের মধ্যে এক যুদ্ধ জয়ের হাসি বিরাজ করছে তার। কিন্তু ঠিক তার পরমুহূর্তেই যেন সবকিছু শান্ত হয়ে যায়। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে সমগ্র অরণ্য জুড়ে। এতক্ষণ ধরে যে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, তাও এখন আর শোনা যাচ্ছে না। দূর থেকে এক শিয়ালের হুক্কা হওয়ার শব্দ ভেসে আসছিল, এখন তাও আর শোনা যাচ্ছে না। দূরে কুকুরের দলের চিৎকারও থেমে গেছে, যেন ঝড় আসার আগের পূর্বাভাস। এই শ্মশানের নীরবতার মধ্যে কেবলই শোনা যাচ্ছে ওনাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের ধ্বনি। রবার্টের পিছু পিছু ছুট দিয়েছে তার দলবল। খানিক দূরে গিয়ে তারা দেখল মাটির মধ্যে উপুর হয়ে পড়ে রয়েছে একটা মানুষ। রতনলাল এগিয়ে গিয়ে সেই শরীরটাকে সামনের দিকে ফেরাতেই দেখল সেটা সামন্তকের নয়, কিন্তু এই ব্যক্তিটি হচ্ছে সামন্তকের একনিষ্ঠ ভক্ত বিশ্বম্ভর। গুলিটি সরাসরি এসে বিঁধেছে বিশ্বম্বরের মাথার ঠিক পিছনে। ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে কালান্তিকা জঙ্গলের মাটি ভিজিয়ে দিচ্ছে একেবারে। আক্রোশে চিৎকার করে ওঠে রবার্ট ব্রুক। আবার আবার বাস্টারটা রেহাই পেয়ে গেল আমার হাত থেকে, ড্যাম ইট! মাটিতে সজোরে পা ঠোকেন উনি। এইসবের মধ্যেই ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা। সারা জঙ্গল জুড়ে শুরু হলো এক প্রবল ধ্বংসলীলা। প্রবল বেগে বাতাস বইতে শুরু করে, বজ্রপাতের শব্দে চারিদিক কম্পিত হতে শুরু করেছে। আর এই ঘটনার পর এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল যার অনুমান এখানে উপস্থিত কেউই করতে পারেনি। জঙ্গলের মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। ভূমিকম্প শুরু হয়েছে সমগ্র অঞ্চল জুড়ে এবং রবার্ট সাহেবের সামনের স্থানে একটি বিশাল বড় গহ্বর সৃষ্টি হয়েছে পর মুহূর্তেই, এবং সেই গহ্বর থেকে নির্গত হচ্ছে নরকের অগ্নিশিখা। যে নিস্তব্ধতা এতক্ষণ গ্রাস করেছিল এই কালান্তিকা জঙ্গলকে, মুহূর্তেই সেই নিস্তব্ধতা ভেঙে গিয়ে রূপান্তরিত হয়েছে সহস্র পিশাচ ও নররাক্ষসীর আত্মচিৎকারে। বিকট হুঙ্কার করতে করতে তারা উঠে আসছে ওই গহ্বর থেকে। এই ঘটনা দেখা মাত্রই সিপাহীরা যেদিকে পারল দৌড়তে শুরু করেছে, কিন্তু রবার্ট সাহেবের পা কোন এক মায়াজালে সেই স্থানেই যেন আটকে গেছে। তিনি দেখলেন বিশ্বম্বরের দেহটি যেখানে পড়ে রয়েছে, ঠিক সেই স্থানে বিশ্বম্বরের পিঠের ওপর দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি। ভয়াল রূপা এক উলঙ্গিনী নারী মূর্তি, করাল বদনা, বিরাট জিবা আর দাঁত বের করে আছেন। দেবীর গলায় নাঘার রয়েছে, সঙ্গে রয়েছে 50টি নরমুণ্ড মালারূপী বর্ণমালা। দেবীর কাঁধে নাগযজ্ঞ উপবিত, মাথায় জটা ও অর্ধচন্দ্র, কোমরের নাক কোটি বন্ধ, কান থেকে দুটি নরদেহ কাঁধ অব্দি নেমে এসেছে। দেবীর বাম কঙ্কনে সর্পরাজ তক্ষক, আবার বাম কঙ্কনে রয়েছে অনন্ত নাগরাজ, মাথার সহস্র নাগের মুকুট। দেবী হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, বারংবার আমি সাবধান করেছিলাম, অসময়ে আমাকে জাগিয়ে তুলবি না। আমি জেগে উঠলে মহা সর্বনাশ নেমে আসবে তোদের মতো পাপীর ওপর। তোদেরকে নাশ করে তোদের রক্তে স্নান করব আজ আমি, তবেই আমি শান্তি পাবো। এই কথাটি বলে দেবী তার হাত থেকে খড়গের একক বসিয়ে দেয় সাহেবের কণ্ঠনালী লক্ষ্য করে।
মুহূর্তেই রবার্ট সাহেবের মুন্ডুটি তার ধর থেকে আলাদা হয়ে মাটিতে গড়িয়ে পড়ে। দেবী আকালি সেই মৃতদেহটিকে তুলে দেহ থেকে নিঃসৃত রক্তের নিজের কেশকে সিক্ত করেন। দেবীর অট্টহাসিতে কম্পিত হয়ে ওঠে সমগ্র কালান্তিকা জঙ্গল। দূরের ঝোপ থেকে সমগ্র ঘটনাটিকে প্রত্যক্ষ করে রতনলাল। কিন্তু এই ঘটনা দেখে হৃদযন্ত্র বিকল হয়ে মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। আর তার সেই মৃতদেহকে ছিঁড়ে খেতে থাকে সহস্র পিশাচিনী ও নেকড়ের দল। সমগ্র জঙ্গল জুড়ে সেই পিশাচিনীরা শুরু করে তাদের তাণ্ডব নৃত্য। এই ঘটনার পর কেটে গেছে 2টি দিন। যে সমস্ত সিপাহীরা দেবী আকালি ও তার পিশাচের দলের হাত থেকে রক্ষা পেয়েছিল তারাই গ্রামবাসীকে সমস্ত ব্যাপারটা জানায়। অশুভ ভবিষ্যতের কথা ভেবে সকলেই আঁতকে ওঠে। সেই প্রাচীন অভিশাপ পুনরায় জেগে উঠেছে। এর থেকে নিস্তার নেই কারোর, তা খুব ভালো করেই জানে এই গ্রামবাসীরা। কিন্তু তারা এটা জানে না যে দেবী কেবলমাত্র শাস্তি দেয় অপরাধীদের। কোনো নির্দোষ মানুষকে দেবী কখনোই কোনো শাস্তি প্রদান করেন না। এরপর থেকে গ্রামের যে সকল মানুষেরা অপকর্মের সাথে যুক্ত ছিল কিংবা কোনো না কোনো সময় কোনো পাপ কর্ম করেছে, যেমন নিজের স্ত্রীকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা, অন্যের সম্পত্তি হাতিয়ে নেওয়া, ঠকানো কিংবা ইংরেজদের সহায়তা করা, তাদের প্রত্যেককেই একে একে প্রতি রাতে শেষ করতে থাকে ওই পিশাচিনীর দল। রাতের আধারে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তার মুন্ডু ছেদ করে রক্তশূন্য শরীরটিকে ছিন্ন ভিন্ন করে খেয়ে গ্রামের বটতলায় ফেলে রেখে যায় তারা। এই ঘটনায় গ্রামের সকল মানুষেরা তৎপরতায় আতঙ্কিত এবং ভীত। প্রথম থেকে গ্রামের মানুষেরা মনে করেছিল হয়তো এই অতৃপ্ত আত্মাদের দল যে কোনো মানুষ যাকে তারা হাতের কাছে পাচ্ছে তাকেই হত্যা করছে। কিন্তু গ্রামে যখন এক এক করে অত্যাচারী অপরাধী মানুষগুলো শেষ হতে শুরু করে, তখন তারা বুঝতে পারে যে দেবী আকালি কেবল দোষীদেরকেই শাস্তি দিচ্ছে। দেবী আকালির কালন্তক করাল গ্রাস নেমে আসছে সেই সমস্ত মানুষদের ওপর যে সমস্ত মানুষেরা কোনো না কোনো সময় অপরকে কষ্ট দিয়েছে, তাদের ওপর অত্যাচার করেছে। দেবী শাস্তি দিচ্ছেন কেবল তাদেরকেই। এই ঘটনার কথা ক্রমে কানে যায় জমিদার রুদ্রনারায়ণের। প্রথম দিকে এই বিষয়টিকে গুজব বলে তিনি উড়িয়ে দিলেও গ্রামে একের পর এক হত্যাকাণ্ড যখন শুরু হয় তখন তিনি বোঝেন যে এই ঘটনাটা নিতান্তই আর 5টা সাধারণ ঘটনার মতো নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা রয়েছে। দেবী আকালি হয়তো সত্যিই পুনরায় জেগে উঠেছে। আর এটা যদি সত্যি হয় তবে ওনারও নিস্তার নেই দেবী আকালির করাল গ্রাসের হাত থেকে। মৃত্যু ভয় ক্রমশ গ্রাস করতে থাকে জমিদার রুদ্রনারায়ণকে, কারণ তিনিও সহায়তা করেছেন এই ইংরেজদের। একদিন সন্ধ্যায় জমিদার বাবু খবর পান যে এই গ্রামের একমাত্র তাঁতি বেণীমাধব আগের দিন রাতে খুন হয়েছে। তার ছিন্ন ভিন্ন দেহটি পাওয়া গিয়েছে ঝিলের ধারে। এই ঘটনায় গ্রামের লোকেরা যথেষ্ট চমকিত, কারণ বেণীমাধব কখনো যে কারোর সাথে অন্যায় করেছে এমনটি কেউ জানে না। নিতান্তই সাদামাটা একটি মানুষ তিনি। তাহলে হঠাৎ তাকে কেন দেবীর অনুচরেরা হত্যা করলো, এই প্রশ্নের উত্তর কেউই পাচ্ছে না। ইদানিং করে গ্রামের আরেকজন মানুষের থেকে তার অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নতি ঘটেছিল ঠিকই, কিন্তু তা যে কোনো বেআইনি পথে তা কেউই জানে না। কিন্তু জমিদার মশাই খুব ভালো করে বুঝতে পারছেন যে বেণীমাধব কে, কেন দেবীর অনুচরেরা তাকে হত্যা করেছে। আসলে সামন্তক ও তার দলবল কোথায় তাদের গোপন আস্তানা গড়ে তুলেছিল সেই খবর সর্বপ্রথম বেণীমাধব দিয়েছিল জমিদার রুদ্রনারায়ণকে, এবং রুদ্রনারায়ণ সেই খবর জানায় ইংরেজ কোম্পানিকে। আর তারপরে রবার্ট ব্রুক ও তার সঙ্গীরা হামলা করে সামন্তক ও তার দলের ওপর। এই খবর পাওয়ার পর থেকে মৃত্যু ভয় ক্রমশ গ্রাস করে চলেছে জমিদার মশাইকে। নিজেকে সম্পূর্ণরূপে গৃহবন্দী করে ফেলেছেন জমিদার বাবু। কিন্তু এদিকে সরকারের কাছে কর দেওয়ার সময় আগত। চিরস্থায়ী বন্দোবস্তর দরুন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে নির্দিষ্ট পরিমাণ কর সরকারের কাছে প্রদান না করতে পারলে জমিদার রুদ্রনারায়ণকে হারাতে হতে পারে তার জমিদারি চিরতরের জন্য। ছোট লাটের কাছে বারবার আর্জি করেও কোনো ফল হয়নি। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে তারপর সরকারের কাছে প্রদান করে আসতে হবে, এটাই তাদের শেষ কথা। জমিদার বাবু খুব ভালো করে জানেন যে এই ইংরেজ সাহেবরা চাইলে কতটা নিষ্ঠুর হতে পারে।
কর প্রদানের সময় যদি বিলম্বিত হয় তবে কেবল তার জমিদারি তারা নিয়ে নেবে তাই নয়, তার পরিবারকেও শেষ করে দিতে দুবার ভাববে না এই ইংরেজ সাহেবের দল। তাই অগত্যা বাধ্য হয়েই বড়লাট বেন্টিং সাহেবের কাছে খাজনা দিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন জমিদার বাবু। কিন্তু সমস্যা হচ্ছে, এই গ্রাম থেকে কলকাতা যাওয়ার পথে পড়বে ওই কালান্তিকার জঙ্গল, আর এই জঙ্গল এখন রীতিমতো মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে জমিদার রুদ্রনারায়ণের কাছে। দিনের বেলাতেও ওই জঙ্গলের ধারে কাছে দিয়ে কেউ যাচ্ছে না, আর সেখানে কলকাতা থেকে ফিরতে যদি সন্ধ্যা হয়ে যায় তখনই ঘটতে পারে মারাত্মক বিপত্তি। কিন্তু সেই ভয়ভীত হয়ে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকার উপায় নেই জমিদার মশাইয়ের কাছে। ইংরেজরা কোনোভাবেই এই অভিশাপের কথা কিংবা গ্রামের উপর আসা এই মহাবিপত্তির বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। তারা কেবলমাত্র নিজেদের লাভ লোকসানের হিসেবটুকু বোঝে। সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা তাদের নেই। সব ৭-৫ ভেবে আর কোনো পথ না পেয়ে জমিদারবাবু সিদ্ধান্ত নিলেন যে ভোর ভোরে উনি রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। যে করেই হোক ওনাকে সন্ধ্যার আগে বাড়ি ফিরতেই হবে। এই অনুযায়ী বিশাল বিশাল ঘড়া ভর্তি করে স্বর্ণমুদ্রা, শস্য, মণিমাণিক্য, নানান মূল্যবান সামগ্রিক তিনি ইংরেজদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। সোমবার ভোর ভোর জমিদার রুদ্রনারায়ণ ও তার নায়েব আর কিছু লেঠেল নিয়ে তিনি বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে। কিন্তু শত চেষ্টা করার পরেও জমিদার মশাইয়ের ফিরতে ফিরতে সেই বিকেল গড়িয়ে যায়। এদিকে আকাশে সূর্য অনেকক্ষণ হলো অস্ত গেছে। জমিদারবাবু সকলকে তাড়া দিতে শুরু করে। পালকি, আরে তাড়াতাড়ি নিয়ে চলো, সন্ধে নামার আগে যে করেই হোক আমাদেরকে কালান্তকের বন পার হতেই হবে। 4 জন পালকি বাহক হুনহুনা শব্দ করে এগিয়ে নিয়ে যেতে থাকে জমিদারের পালকি। ভেতরে বসে রয়েছেন জমিদার মশাই এবং তার পাশে হাঁটছেন তার নায়েব লক্ষ্মীকান্ত। কালান্তিকার জঙ্গলের পাশ দিয়ে যখন জমিদারবাবু তার সঙ্গীদের সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন, ঠিক সেই মুহূর্তে পালকি বাহকরা আর্তচিৎকার করে ওঠে। তারা দেখে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে কুরূপা ভয়ঙ্কর পিশাচিনী, আর তার আশেপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কিছু নরপিশাচ নেকড়ে। এই অন্ধকারের মধ্যেও আগুনের ফাটার মতো জল জল করছে তাদের চোখগুলি। এরপর সেগুলি ঝাঁপিয়ে পড়ে ওই পালকি বাহকদের ওপর। কয়েকজন পালাতে পারলেও 2-3 জনের মৃত্যু ঘটে সেই স্থানে। জমিদারবাবু পালকি থেকে নেমে উদ্ভ্রান্তের মতো প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে শুরু করেছে। ঠিক সেই সময় পিছনে শয়ে শয়ে অতৃপ্ত আত্মার দল তার দিকে দৌড়ে আসছে। সাথে দৌড়ে আসছে সেই সব নরপিশাচ নেকড়েরা। দৌড়তে দৌড়তে নিজের অজান্তেই একসময় কালান্তিকার জঙ্গলে প্রবেশ করেন জমিদার রুদ্রনারায়ণ। আর এই জঙ্গলে প্রবেশ করা মাত্রই তার সাথে ঘটতে শুরু করে নানান অলৌকিক ঘটনা। সহস্র মানুষের চিৎকার এবং অশরীরী আত্মাদের আত্মচিৎকার ভেসে আসতে থাকে চারিদিক থেকে। সঙ্গে সঙ্গে সারমেয় ও ক্রন্দন পরিবেশটাকে যেন ভয়াবহ করে তুলেছে। দৌড়তে দৌড়তে পাথরে হোঁচট খেয়ে পড়েন জমিদার রুদ্রনারায়ণ। তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘকার ব্যক্তি, পরনে ধুতি, গায়ে উত্তরীয় এবং একটি উপবীত তিনি ধারণ করে রয়েছেন। তার শরীর থেকে নির্গত হচ্ছে একটি দিব্যজ্যোতি। বোঝাই যাচ্ছে ইনি কোনো সাধারণ মানুষ নয়, কোনো বড় মাপের সাধক। সেই ব্যক্তিটি জমিদার মশাইকে ধরে দাঁড় করান। সেই ব্যক্তিকে দেখে জমিদার মশাই হতভম্বের মতো কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর মৃদু স্বরে বলেন, আপনি কে বাবা? এই গভীর অরণ্যে আপনি এই মুহূর্তে এসেছেন? রক্ষা করুন আমাকে ওই অশরীরী পিশাচিনীর হাত থেকে। হ্যাঁ, ও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এই ব্যক্তি এবার বলে, এ কি জমিদার মশাই, যাকে হত্যা করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন, আর তার কাছেই কিনা আপনি আপনার প্রাণ ভিক্ষা চাইছেন? মানে কি বলছেন আপনি? কি আপনার পরিচয়? সে কি কথা? যাকে ধরার জন্য সমগ্র ইংরেজ পুলিশ বাহিনী দিন রাত হন্যে হয়ে নানান স্থানে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য আপনার এত বড় বিপত্তি, আর তাকে কিনা আপনি চিনতে পারছেন না? আমি ডাকাত সর্দার সামন্তক ভট্টাচার্য। কি? আপনি ডাকাত সর্দার সামন্তক ভট্টাচার্য?
এতদিন ধরে আপনি এই কালান্তিকার জঙ্গলের মধ্যে জীবিত অবস্থায়? এতদিন ধরে আমি এই জঙ্গলের মধ্যেই রয়েছি, আর সম্পূর্ণ সুস্থ অবস্থাতে রয়েছে, কারণ দেবী আকালী কেবলমাত্র পাপীদের শাস্তি দেন। আপনার মতো এবং নৃশংস ইংরেজ সাহেবদের মতো অত্যাচারী মানুষদের অভিশাপ বর্ষিত হয়। নেমে আসে কালের করাল গ্রাস, কালান্তক রূপ ধারণ করে। সহস্র বছরের পুরনো অভিশাপ থেকে মুক্তি ঘটেছে দেবী আকালীর। দেবী যতক্ষণ না সব পাপীদেরকে নিজে হাতে নিধন করছেন, ততক্ষণ দেবীকে শান্ত করা অসম্ভব। অভিশাপ কি অভিশাপ? আর কেই ভাই দেবী আকালী? তুমি যদি এই অভিশাপের ইতিহাস জেনে থাকো তাহলে জানাও আমাকে, আমি জানতে চাই সবটা। বহুকাল আগে থেকেই নানান পুঁথিপত্র ঘেটে এই কালান্তিকার জঙ্গলের অভিশাপ এবং এই দেবী সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেছি আমি। এই জঙ্গলকে ঘিরে রয়েছে এক বিশাল ইতিহাস, শুনুন তবে। এই বলে সামন্তক বলতে শুরু করে সেই সহস্র বছরের প্রাচীন ইতিহাস। প্রথমে জানাই দেবী আকালীর মাহাত্ম্য কথা। মহাকাল সংহিতার অনুস্মৃতি প্রকরণে 9 প্রকার কালীর উল্লেখ পাওয়া যায়, যথা দক্ষিণা কালী, ভদ্রকালী, শ্মশান কালী, কাল কালী, গুচ্ছ কালী, কমলা কালী, ধন কালী, সিদ্ধি কালী এবং সর্বশেষ চণ্ডিকালিকা। সেই অর্থে দেখা যায় প্রায় সমস্ত পুরাণেই প্রামাণ্য তথ্য হিসাবে কালীর রূপ হিসাবে নিদর্শন পাওয়া যায়। গুচ্ছ কালী বা আকালী দেবী কালীর একটি বিশেষ রূপ। দেবী ভগবত পুরাণের মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি। কোনো সাধক এই রূপে কালীর আরাধনা করে থাকেন, তবে গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য। গুজ্জ কালী কালীর একটি অতি ভয়ঙ্করী রূপ। এই রূপ কালীর প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক। গুজ্জ কালীর 2 হাতে থাকে সাপ ও খড়গ। গুজ্জ কালীর গাত্রবর্ণ গাঢ় মেঘের মতো। তিনি লোল জিহ্বা, গলায় 50টি নরমুণ্ডের মালা, কুটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, কাঁধে নাগ বেষ্টিত উপবিত, মাথায় জটা ও অর্ধচন্দ্র, কানে সব দেহিরূপী অলঙ্কার, হাস্যযুক্তা, চতুর্দিকে নাগ ফণা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা। বাম কঙ্কনে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ। বামে বৎসরূপী শিব, তিনি নবরত্ন ভূষিতা। নারদ সহ আদি ঋষিগণ শিব মোহিনী গুজ্জকালীর সেবা করেন। তিনি সর্বদাই অট্টহাস্যকারিণী, মহাভীমা ও সাধকের কাছে তিনি ভালো ফল প্রদান করেন। গুজ্জকালী নিয়মিত সব মাংস ভক্ষণ করে থাকেন। আসলে কালী মাতার সৃষ্টির ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায় তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই বিরাজিত। প্রামাণ্য তথ্য হিসাবে দেখা যায় ইউরোপে জিপসিরা নাকি এক কৃষ্ণবর্ণা দেবীর পুজো করতেন, যার পোশাকি নাম ক্যালিয়াস। এশিয়াতেও প্রাচীনকালে এক কালো দেবী বিরাজ করতেন, যার নাম ছিল কাইবেল। একটি শহরও ছিল তার নামে, কালিপোসিস। পরবর্তীকালে এই শহরটি হয়তো পাল্টে হয়েছিল ক্যালিপোলি। শোনা যায় ফিনল্যান্ডেও এক কৃষ্ণাঙ্গ দেবীর পুজো চালু ছিল, যার নাম কালমা। মিশরীয় সভ্যতায় ফেরাওরা নানা দেবদেবী পুজো করতেন। তার মধ্যে কালো রঙের এক নারী মূর্তির পুজো প্রচলিত ছিল, নাম কালিম্রাতস। রোমে যুদ্ধের দেবী ছিলেন বেলোনা, অনেকটা মা কালীর মতো। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতায় চতুর্ভুজা কালো পাথরের এক দেবী মূর্তি পাওয়া যায়। রামায়ণে মহি রাবণ বধের মুহূর্তে নিকষ কালো এক ভয়ঙ্কর দর্শনা দেবীর আবির্ভাব ঘটেছিল, যেটি বর্তমানে
শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে কৃষ্ণাম্মা কালী নামে কোথাও কোথাও পুজো পান। মহাভারত, সেখানেও অন্য রূপে কালীর দেখা মিলে। শবর, যাদব, এই সব আদি ভারতীয় প্রজাতির মধ্যে এক কৃষ্ণবর্ণা দেবীর ইতিহাস পাওয়া যায়। বাইবেলের বুক অফ হিব্রুতে এক কালো দেবীর উল্লেখ পাওয়া যায়, তবে গুহ্য কালীর মতো ভয়ঙ্করী কালী নেই। তিনি কালীর প্রচণ্ড উগ্ররূপ, সেই কারণে গৃহস্থরা এই কালীকে পুজো করতে পারেন না। তার জন্ম ইতিহাস সম্পর্কে পুরাণে কথিত আছে, দারুক নামে এক অসুরকে বধ করেছিলেন এক দেবতা। তারপর তিনি মহেশ্বরের শরীরে প্রবেশ করেন এবং নীলকণ্ঠ মহেশ্বরের গলার বিষের রঙে তিনি কালো রং ধারণ করেন। তাই তিনি বিষধরী, উগ্রচণ্ডা এবং ভীষণ ভয়ঙ্করী। তার সাধনা করা খুব কঠিন। জানা যায় বামদেব এই দেবীর সাধনা করতেন। তার সাধনায় সিদ্ধি লাভ করা খুব জটিল। এই দেবীর পীঠস্থান বাংলায় কমেই আসে। তার পূজার্চনার জন্য মন্দিরও ভীষণ রহস্যময়ী। এতগুলো কথা বলে এবার থামে সামন্তক। সে আবারও বলে, আর এই কালান্তিকা জঙ্গলের মধ্যে অবস্থান করছে দেবী আকালীর এক প্রাচীন মন্দির। বীরভূম জেলার আকালীপুর গ্রামে ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে মহারাজা নন্দকুমার একটি গুহ্য কালীর মন্দির নির্মাণ করেন। তবে এই বিচিত্র কালী মূর্তিটি তাঁর দ্বারা নির্মিত হয়নি। জনশ্রুতি, পৌরাণিক মগধ রাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পর কাশীরাজ চৈত সিংহের রাজ্যের এক কৃষক তার জমিতে মূর্তিটি খুঁজে পান, পূজার্চনা শুরু করেন। তবে এই সময় ওয়ারেন হেস্টিংসের নজর পড়ে যায় মায়ের এই অপরূপ মূর্তিতে। ওয়ারেন হেস্টিংস সেই সময় কাশীতেই ছিলেন। মায়ের কারুকার্য মণ্ডিত অপরূপ মূর্তি দেখে তার লোভ হয়, আর তিনি মায়ের এই মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করেন। তার এই গোপন পরিকল্পনার কথা জানতে পেরে যান চৈত সিং। তিনি তখন মায়ের মূর্তিটিকে গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন, আর তিনি রটিয়ে দেন যে মূর্তি চুরি গিয়েছে। অপরদিকে মহারাজ নন্দকুমার মাকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পেয়ে কাশী যাত্রা করেন, আর তিনি চৈত সিংকে সব খুলে বলেন। চৈত সিং সব শুনে তো তার হাতের কাছে চাঁদ পেলেন। তিনি সানন্দে নৌকা করে নন্দকুমারের সঙ্গে মূর্তি পাঠিয়ে দিলেন। নন্দকুমার সেই মূর্তি নিয়ে দ্বারকা ব্রাহ্মণী নদী পার করে চলে এলেন আকালীপুরে। এখানে এসে ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে নিরিবিলি স্থানে আছে মায়ের ৮ কোনা ইটের মন্দির। সর্বসাধারণের কাছে এই মন্দিরের নির্মাণ বড় সাদামাটা মনে হলেও তন্ত্রসম্মতভাবে সাধনার উপযোগী স্থানে এই মন্দির নির্মিত হয়েছে। নন্দকুমারের অসংখ্য প্রজা দরদি কাজের জন্য ওয়ারেন হেস্টিংস একসময় তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠেন ও তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন নন্দকুমারকে ও বিচারে তার ফাঁসি হয়। কথিত আছে নন্দকুমারের ফাঁসির সময় মন্দিরের চূড়াটি ফেটে যায়। সেই সময় থেকে শুরু করে আজও নন্দকুমারের বংশধররা মায়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বহাল রেখেছেন। মন্দিরের দক্ষিণে পঞ্চমুণ্ডী নামে পরিচিত একটি সিদ্ধাসন রয়েছে, যেখানে বসে সাধক পুরুষরা তাদের তন্ত্রমন্ত্র বলে সিদ্ধি লাভ করেন। আকালীপুরের দেবী গুহ্য কালীকে ভক্তেরা দেবীকে অতিশয় জাগ্রত দেবী মনে করেন। একসময় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হতো এই মন্দিরকে কেন্দ্র করে, কিন্তু তার পরবর্তীকালে ভারতবর্ষের বুকে নেমে আসে ইংরেজদের শাসন ব্যবস্থা। সেই সময় এই অঞ্চল শাসনের দায়িত্ব পান এক বৈষ্ণব রাজা
নিত্যানন্দ রায় চৌধুরী। তিনি ছিলেন শাক্ত ধর্মবিরোধী। কোনোভাবেই তিনি দেবী কালিকার পূজা নিজের রাজ্যে মেনে নেননি। তার রাজ্যে যে সমস্ত ছোটখাটো দেবীর মন্দির ছিল সেগুলি তিনি ধ্বংস করে দেন। শুধু তাই নয়, এই রাজ্যে থাকা সাধারণ প্রজাদের ওপরেও চালাতে থাকেন অকথ্য নির্যাতন। দেবী আকালী মন্দিরের প্রধান পুরোহিত দেবশঙ্কর ভট্টাচার্যকেও হত্যা করেন রাজা এই মন্দিরেই। কারণ দেবী আকালীর মন্দির রাজার আদেশে তার লোকজন যখন এই মন্দিরকে ধ্বংস করতে এলে দেবশঙ্কর তাদেরকে বাধা প্রদান করে এবং সেই জন্যই রাজার সিপাহীরা তাকে শেষ করে দেয় দেবী আকালীর চোখের সামনে। পুরোহিতের রক্তে ভেসে যেতে থাকে এই মন্দিরের চত্বর। একজন নিষ্ঠাবান সৎ পুরোহিতের রক্তে রঞ্জিত হন দেবী। ভক্তের এহেন পরিণতি দেখে জেগে ওঠেন দেবী আকালী ও তার হিংস্র ডাকিনী যোগিনীর দল। সমূলে শেষ করে দেয় রাজা নিত্যানন্দ এবং তার অনুচরদের। সমগ্র অঞ্চল জুড়ে দেবী চালান ধ্বংসলীলা। সব পাপীদের একে একে শেষ করে দিব্যি পুনরায় সমাধিস্থ হন এই মন্দিরে এবং যাওয়ার আগে বলে যান, পুনরায় যদি কোনো দিন এই কালান্তিকার বনে কোনো সৎ মানুষের রক্তপাত ঘটেছে তবে তিনি পুনরায় জাগ্রত হয়ে উঠবেন এবং শেষ করবেন সেই সব পাপীদের রক্তে স্নান করবেন দেবী আকালী। এতক্ষণ পরে মুখ খোলেন জমিদার রুদ্রনারায়ণ। কিন্তু এত বছর পর সেই অভিশাপ কি করে কেটে গেল? হ্যাঁ, কি করে জেগে উঠলেন দেবী? সেদিন জঙ্গলে রবার্ট সাহেবের গুলিতে প্রাণ হারায় বিশ্বম্ভর। বিশ্বম্ভরের রক্ত কালান্তিকার জঙ্গলের মাটি স্পর্শ করতেই জেগে ওঠেন দেবী আকালী। আপনার যে আর রেহাই নেই জমিদার বাবু, কারণ সে দিনে সব থেকে বড় অপরাধ কেউ করে থাকে সে হচ্ছেন আপনি। ইংরেজ সাহেবরা না হয় বিদেশি, তারা এদেশের সাধারণ প্রজাদের ক্ষতি চাইতেই পারে, কিন্তু আপনি বঙ্গমাতা সন্তান হয়ে কি করে ওই ইংরেজদের সাথে হাত মেলালেন? কিভাবেই বা দিনের পর দিন সাধারণ প্রজাদের উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে যেতে পারলেন আপনি? এই সব প্রশ্নের মুখোমুখি যে আপনাকেই হতে হবে আসছে, আর আপনার রেহাই নেই। কথাটা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে সামন্তক। হাসতে হাসতে দূরে অন্ধকারের মধ্যেই একসময় মিলিয়ে যায় সে। না 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 না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে রক্ষা করো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। কিন্তু কেউ শোনে না জমিদারের সেই ডাক। হঠাৎ সমগ্র জঙ্গল জুড়ে শুরু হয় ভূমিকম্প। থরথর করে কেঁপে উঠতে থাকে জঙ্গলের মাটি এবং জমিদারের সামনে সৃষ্টি হয় এক বিশাল গহ্বর। আর সে গহ্বর থেকে উঠে আসেন স্বয়ং দেবী আকালী। প্রবল হুঙ্কার দিয়ে তিনি বলে ওঠেন, যতবার এই পৃথিবীতে পাপের মাত্রা বৃদ্ধি পাবে ঠিক ততবার আমি ফিরে আসব পাপীদেরকে শাস্তি দিতে। আমার হাত থেকে তোর নিস্তার নেই জমিদার, নিস্তার নেই। বলে তার খড়গ দিয়ে মুণ্ডচ্ছেদ করেন জমিদারের। মৃত্যুর আত্মচিৎকার ছড়িয়ে পড়ে সমগ্র কালান্তিকার জঙ্গল জুড়ে। থরথর করে কাঁপতে থাকা জমিদারের শরীরটার উপর ঝাঁপিয়ে পড়ে পিশাচিনীর দল। সানন্দে তারা খাদ্যরূপে গ্রহণ করতে থাকে জমিদারের শরীরটা। ডাকিনী যোগিনীদের সাথে সেই ভয়ঙ্কর নেকড়েরাও ছিঁড়ে খেতে থাকে জমিদারের মৃতদেহ। মণিকান্তপুরের বুক থেকে চিরতরে পাপের বিনাশ ঘটান দেবী আকালী।